প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। যেহেতু এটা সংবিধানে নেই, সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না। এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি। শনিবার রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহীর অঞ্চলের নির্বাচনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। আওয়ামী লীগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, রায় হয়নি, বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয়, সেটা দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। সিইসি বলেন, যারা অতীতে ভোট কেন্দ্র দখল করে অনিয়ম করেছে, তাদের স্বপ্ন এবার বাস্তবায়ন হবে না। যারা অস্ত্রের ব্যবহার করে ভোটে জয়ী হওয়ার চেষ্টা করবেন, তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। সিইসি এও স্পষ্ট করেছেন, বর্তমান সরকার নির্বাচনের বিষয়ে কোনো চাপ দেয়নি। চাপ দিলে তিনি পদত্যাগ করবেন এবং চেয়ারে থাকবেন না। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে ওই জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনো রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা কিংবা কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বানচাল করতে পারবে না। দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। অস্ত্র উদ্ধার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনের আগে সব অস্ত্রই উদ্ধার করা সম্ভব হবে। সীমান্ত নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত পুরোপুরি সুরক্ষিত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে। আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকবো। অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রে আমরা উদ্ধার করে ফেলব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচন ও জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারলেই জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি হবে। বলেন, নির্বাচনকে সামনে রেখে তর্ক বিতর্ক মাঝে মাঝে হতাশার জায়গায় নিয়ে যাচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কিছু সম্ভব নয়, সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন, রাজনৈতিক দলের আন্তরিকতা প্রয়োজন। কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করে ন্যূনতম ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। জোড়াতালি দিয়েও কোনো কিছু করা যায় না। নির্বাচন বারবার হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে, জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে। তাকে প্রত্যেকবার জনগণের কাছে যেতে হয় যে ভোট দেওয়ার জন্য, তাকে ভোট পাওয়ার জন্য, তাহলে হয়তো সেই জায়গায় কিছুটা আসতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন শুল্ক ইস্যুতে উভয় পক্ষই লাভবান হয়েছে। বাংলাদেশ তার বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে পেরেছে। দেশের রফতানি বাজার বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে। সকালে ঢাকায় ট্রাম্প ট্যারিফ বিষয়ক এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। প্রেস সচিব বলেন, মার্কিন শুল্ক ইস্যুতে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন, কিন্তু তাতে তারা সফল হয়নি। সরকার যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায়। ইতোমধ্যে ক্রয় আদেশও বাড়তে শুরু করেছে। এই বিষয়গুলো কিন্তু ওয়াকিবহাল ছিলেন এবং এই জিনিসগুলো এনারা তিনজনই খুবই ভালো বুঝেন। প্রফেসর ইউনূস ভালো বুঝেন, হি ইজ আ প্রফেসর অফ ইকোনমিক্স। আমাদের ডক্টর খলিলুর রহমান ভালো বুঝেন, উনি গ্লোবাল এই ট্রেড টক্সে প্রায় 25-30 বছর ধরে ছিলেন। তারপরে শেখ বশিরউদ্দিন আছেন, যিনি বাংলাদেশের একটা লার্জেস্ট কংগ্লোমারেট সিঙ্গেল হ্যান্ডেডলি চালিয়েছেন এবং বাংলাদেশের উনি এখন লার্জেস্ট জুট এক্সপোর্টার।
তো এই যে পুরো কারণে আমরা এই গভর্নমেন্ট কনফিডেন্ট ছিল এবং আপনারা দেখেছেন যে আমরা 20% পেয়েছি এবং আমরা মনে করব যে আমরা ইউএসএ যে কনসার্নগুলো ছিল ইউএস সবার সাথেই যেটা যে তারা চাচ্ছে যে উইন উইন সবার জন্য আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এভরিওয়ান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় একটি টিন শেড বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডে একই পরিবারের অন্তত 8 জন সহ মোট 10 জন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে প্রোঅ্যাক্টিভ হাসপাতালে, পরে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন তানজিল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম, তাদের সন্তান তিশা ও আরাফাত, হাসান, তার স্ত্রী সালমা বেগম, তাদের সন্তান মুনতাহা, জান্নাত, ইমাম উদ্দিন যার বয়স 1 মাস। আসমা ও সালমা সম্পর্কে 2 বোন। তাদের মা তাহিরা খাতুনও দগ্ধ হয়েছেন। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ শিকদার জানান, বার্ন ইনস্টিটিউটে 10 জন রোগী এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা দেখা হচ্ছে, তবে সবার অবস্থাই গুরুতর। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া মারা গেছে। 33 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানতে হয়েছে তাকে। শনিবার সকাল 7:55 জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সে। মাইলস্টোনের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল তাসনিয়া। তার বাড়ি ফরিদপুরে মধুখালী থানা এলাকায়। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান তিনি জানান, উত্তরায় বিমান বিধ্বংসের ঘটনায় 21 জুলাই জাতীয় বার্নে ভর্তি হয় তাসনিয়া। 33 দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে আইসিইউতে মারা যায় সে। তার শরীরের 37% দগ্ধ হয়েছিল। গত 21 জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সর্বশেষ 35 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সে হিসেবে তাসনিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় 36 জনের মৃত্যু হলো, যাদের বেশিরভাগই শিশু। 2 দিনের সরকারি সফরে আজ ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক আলী দার। এই সফরের সময় 2 দেশের মধ্যে 6টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। সফরকালে ইসহাক আলী প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। রবিবার তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে 2 দেশের মধ্যে 6টি সহযোগিতা চুক্তির সম্ভাবনা রয়েছে। আলোচ্য চুক্তিগুলোর মধ্যে রয়েছে কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা মুক্ত যাত্রার সুবিধা, 2 দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে যৌথ গ্রুপ গঠনের সমঝোতা স্মারক, পররাষ্ট্র প্রশিক্ষণ একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা, ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে যৌথ গবেষণা সহযোগিতা এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত একটি পুরনো চুক্তির নবায়ন। এছাড়াও তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিস্তার ভাঙনে আতঙ্কে দিন কাটছে রংপুরের পীরগাছার নদী তীরের মানুষের। কখনো পানি বিপদসীমার উপরে, কখনো বা নিচে, কিন্তু থেমে নেই উত্তাল তিস্তার ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে স্থানীয়দের ফসলি জমি আর বসতভিটা। তাই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। প্রতিনিধি খুরশিদ আলমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব, বোল্ডারের মাথা এবং পানিয়াল ঘাটের কয়েক কিলোমিটার জুড়ে চলছে তিস্তা নদীর ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি সহ বহু স্থাপনা। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে আরও অনেক স্থাপনা ও আবাদি জমি। ভিটেমাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। আর জায়গা জমি নেই, এখন ওখান থেকে ওই নদীর কাছের উপরে ওইখানে তুলে আসে, বুঝছেন? এখানে যদি ভাঙেতে আমার যাওয়ার মতো আর ক্যাপাসিটি যে কাজ করে এই কাজে কোনো উপকার নেই। ওই একটা বস্তা ফেলায় চলে যায়। ভাঙন কবলিতদের অভিযোগ, ভাঙন রোধে সংশ্লিষ্টরা কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই নদীর ভাঙনের শিকার হচ্ছেন তারা। এ অবস্থায় নদীর তীর সংরক্ষণ বাদের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এখন বস্তাটা ফেলাইতেছেন, এই বস্তাটা আপনারা 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে যদি ফেলাইতেন আমাদের এই ক্ষতিটা তো হইতো না। আমরা যে ঘর নাই, কিছু নাই, গাছের তলে আমরা উঠে আছি। আমাদের এই এলাকাটা একসময় খুবই গুরুত্বপূর্ণ ছিল পানি উন্নয়ন বোর্ডের। এই রংপুর ইয়াতে আসাতে, রেঞ্জে আসার পর এই এলাকার জন্য কোনো এদের নজরই নেই। সংশ্লিষ্টরা বলছেন ঝুঁকিপূর্ণ ও ভাঙন কবলিত এলাকায় দ্রুতই কাজ শুরু করবেন তারা। পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক, রংপুর মহোদয়ের সরাসরি নির্দেশে
খুব দ্রুত তারা আপৎকালীন ব্যবস্থা হিসেবে সেখানে জিও ব্যাগ ফেলছে এবং সেখানে সর্বশেষ আমার কাছে যে খবরটি আছে সেটি হচ্ছে সেখানে ভাঙনটা প্রতিহত করা হয়েছে। তিস্তার ভাঙন রোধে দ্রুত সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ভোলার সদরের 2 গ্রামের প্রায় 20,000 মানুষ পানিবন্দী। নেই রাস্তাঘাট কিংবা বেড়িবাঁধ না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেতে পারছে না বিদ্যালয়ে। রাস্তার অভাবে রোগী ও জরুরি পরিবহন সেবা থেকে বঞ্চিত মানুষ। এদিকে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জুবাইর রহমান। ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের চর কান্দেবপুর 4 নং ওয়ার্ড ও চর মোহাম্মদ আলী 3 নং ওয়ার্ড এর প্রায় 20,000 মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন বহু বছর ধরে। দুটি গ্রামে 3টি সরকারি প্রাথমিক স্কুল থাকলেও রাস্তাঘাট না থাকায় ছাত্রছাত্রীরা যেতে পারছেন না স্কুলে। বেড়িবাঁধ না থাকায় নদীর জোয়ার এবং ভাটার সাথে হিসেব করে চলতে হয় 2 গ্রামের মানুষের, যার ফলে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদান। জোয়ারের পানি প্রবেশ করছে বিদ্যালয়ের ভেতরে। আমাদের 1 রান পর্যন্ত পানি দিয়ে বিচা যাইতে হয়, আবার বিচা আসতে হয়। আমাদের পড়ালেখা করতে অনেক কষ্ট হয়। রাস্তা পানি বেড়ে যায়, আমাদের আইতে যাইতে অনেক কষ্ট হয়। আমাদের স্কুলে জোয়ার ওঠে, আমরা আসতে পারি না স্কুলে। রাস্তা নাই, সাইড বেরি নাই, আমাকে এরকম অসহায় মানুষ আলাদা দিনের কোনো নাই। উন্নয়নের কোনো ছোঁয়া না লাগায় 2 গ্রামের মানুষ যেন আলাদা একটি জগতে রয়েছেন। রাত আর দিনের হিসাবের চেয়ে বেশি হিসাব মিলিয়ে চলতে হয় কখন নদীতে জোয়ার আসবে আর কখন ভাটা পড়বে। কারণ জোয়ার এসে পানিতে সব ডুবে যাওয়ার আগেই নিরাপদ স্থানে চলে যেতে হয়, আবার ভাটা এসে পানি নেমে গেলে ঘর থেকে বের হতে হয় জীবিকার তাগিদে। কুয়াশার মধ্যে আছি, এই একটা স্কুল আছে, এই মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওরা না যাওয়া করতে পারে না পানির লিগা। মানুষ যে মারা যাইব মাটি দিবে এমন কোনো জায়গা নাই, পানিতে ডুবেতে। এর মায়া বিয়ে দিতেও পারি না, ছেলেও বিয়ে করতে পারি না, ডেলিভারি রোগী আমরা কোনো জায়গা নিতে পারি না। জোয়ারের পানি কৃষি জমির বেশিরভাগ সময় পানির নিচে তলিয়ে থাকে, যার কারণে কৃষি ফসল ঘরে তুলতে পারছেন না ঠিক সময়ে। ফলে অভাব অনটন লেগেই আছে এ 2 গ্রামের মানুষের। আমরা জোয়ার এলে বর্ষাকালে অনেক চলাচল করতে হলে সমস্যা হয়। বেড়িবাঁধ নাই, কোনো সহযোগিতা নাই, আমাদের রাস্তা নাই। তবে বর্ষা শেষ হলে দ্রুত মেরামতের আশ্বাস দেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট যারা অন্যান্য এলজিডি বা যারা আছে তাদেরকে আমি বলেছি যত দ্রুত সম্ভব এই রাস্তাঘাটগুলো মেরামত করার জন্য। দ্রুত বেড়িবাঁধ দিয়ে রাস্তা মেরামত করে 2 গ্রামের মানুষের কষ্ট লাঘবে সংশ্লিষ্টরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। নগরবাসীর কাছে খেলাধুলা ও শরীরচর্চার প্রাণকেন্দ্র পরিণত হয়েছে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। অথচ শহরের একমাত্র সেই খেলার মাঠ রীতিমতো মেলার মাঠে পরিণত হয়ে গেছে। এ নিয়ে নগরবাসী ও খেলোয়াড়দের মাঝে অসন্তোষ বিরাজ করছে। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। খেলাধুলা ও শরীরচর্চার জন্য 1984 সালে মানিকগঞ্জ শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের পাশে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠ তৈরি করা হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকারের সময় মাঠটি সংস্কার করা হয়। তখন থেকেই নগরবাসীর কাছে শারীরিক ও মানসিক বিকাশে প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে মাঠটি। এরপর কর্তৃপক্ষের অবহেলায় দিন দিন মাঠটি বেহাত হতে থাকে। ধীরে ধীরে খেলার মাঠটি রীতিমতো মেলার মাঠে পরিণত হয়। নানা অনুষ্ঠান আর মেলায় সারা বছর ব্যস্ত থাকে এই মাঠ। মেলায় প্যান্ডেল, দোকান ঘর সহ পাকা স্থাপনা নির্মাণের ফলে ক্ষতবিক্ষত হয় মাঠটি। ফলে মেলা শেষে অনুপযোগী হয়ে পড়ে তা। মেলা চলাকালে বন্ধ থাকে খেলাধুলা ও শরীরচর্চা, আর মেলার পর ভাঙাচোরা ও ময়লা আবর্জনাপূর্ণ মাঠের মধ্যে খেলাধুলা ও শরীরচর্চা ব্যাহত হয়। এ নিয়ে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক সহ নগরবাসীর মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। অবস্থা দেখতেছি খুবই খারাপ অবস্থা। এই মাঠে সব সময় মেলা, খেলা, বিভিন্ন অনুষ্ঠান হয়। সামগ্রিক দায়িত্ব তো প্রশাসনের। এখন এটা স্কুলের মাঠ, স্কুল যদি ঠিক মতো পরিচালনা না করে, না দেখে, এটা দেখার দায়িত্ব ডিসি সাহেবেরই থাকার কথা। খেলার মাঠে মেলা ও খানাখন্দের কারণে অনুশীলনের সমস্যার কথা বলছেন কোচ ও খেলোয়াড়রা। ফিল্ডিং করতে পারি না, তারপরে গ্রাউন্ডে ব্যাটিং করতে পারি না। এটা আমাদের কাছে মনে হচ্ছে মেলার মাঠ, খেলার মাঠ থেকে মেলার মাঠ বেশি মনে হচ্ছে। যখন মেলা টেলা শুরু হয় আমরা আসলে তখন মাঠে ঢুকতে পারি না, বাচ্চারা কোথাও প্র্যাকটিস করার সুযোগ নেই, তখন আমাদের খেলাটা ঢিলা হয়ে যায়। মেলার কারণে খেলার মাঠটি শিক্ষার্থীর খেলাধুলা ও নগরবাসীদের শরীরচর্চার অনুপযোগী হয়ে পড়েছে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাচ্চাদের খেলার জন্য একটু সুযোগ থাকা দরকার। কোন জেলায় তো বিনোদনের সেরকম জায়গা নাই, মাঠে বিনোদন করতে পারে মুরব্বীরা হাঁটাহাঁটি করে সকালে বিকেলে, এতে
তারাও উপকৃত হয়। মাঠের বেহাল অবস্থার কথা স্বীকার করে দ্রুত তা সংস্কার করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। মাঠটা সংস্কারের জন্য আমাদের সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, জেলা প্রশাসন, মানিকগঞ্জ পৌরসভা এবং সদর উপজেলার সহায়তায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করেছে। শহরের একমাত্র খেলার মাঠ নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার উপযোগী করে তুলে মেলা বন্ধের দাবি নগরবাসীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।